বাবু ফড়িংকে নিয়ে চলে এসেছে। বেরোচ্ছিস তাহলে? হ্যাঁ জেঠাই। গাড়ি চলে এসেছে। ঠিক আছে, তাহলে ওকে এখানে না বসিয়ে একবারে গাড়িতে গিয়ে বসাই। কি মেয়ে, এইবার জব্দ হয়েছ। সারাদিন শুধু টিলিং বিডিং করে লাফানো, এখানে ওখানে যাওয়া সব বন্ধ। থাকো এখন বাড়িতে কিছুদিন বন্দি হয়ে। তাই না তাই, একটু বন্দি হয়ে আছে বলে আমি একটু নিশ্চিন্ত আছি দাদা। নইলে হাতে পায়ে তো লক্ষ্মী আমার মা, কখন কি যে করে বসে আমি তো চিন্তায় থাকি। তার মানে তুমি এটাই বলছো তো যে আমি বাজে, আমি পচা? এই বাবা, না 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 না, তুমি একদম পচা না, একদম পচা না। কত ভালো মেয়ে রাধা, জানো তো তোমার মেয়ে কিন্তু খুব ভালো, লক্ষ্মী মেয়ে। শুধু মাঝে মাঝে মাথায় একটু দুষ্টু বুদ্ধি হিলবিল করে, এই যা। মা মা এবার কিন্তু আমাদের বেরোতে হবে। এবার চেম্বার বন্ধ হয়ে যাবে আর ঢুকতে দেবে না। আর তাছাড়া ঘাটটাও এবার ভেঙে যাবে কিন্তু। হ্যাঁ সেই, যে যা পারো বলো। হাতিতে এখন কাদায় পড়েছে। হাতি? তুমি হাতি হতে যাবে কেন? তুমি তো ফড়িং। তবে ফড়িং এর তুলনায় ওজনটা একটু বেশি। এই তোমরা সবাই মিলে কেন বলো তো ফড়িং এর পেছনে লাগছো? এই ফড়িং, একদম খেপবি না কিন্তু। হ্যাঁ ফড়িং, আমরা কিন্তু দুজন তোমার সাথেই আছি, বুঝলে? রাধারানী তো ওই বাড়িতেই আছে, সবার সামনে তো ওই কাগজগুলো দেওয়া যাবে না ওকে। কেন? সবার মাঝখানে দিলেই বা অসুবিধা কোথায়? আরে কেন বুঝতে পারছো না? ও যদি কিছু উল্টোপাল্টা কথা বলে তখন তো তোমারই ভালো লাগবে না। ও যদি সিন ক্রিয়েট করে তখন সবার সামনে দেওয়ার দরকার নেই। আচ্ছা বরং ওকে সাইডে ডেকে নিয়ে গিয়ে কোথাও ভালো করে বুঝিয়ে তারপর দিও। আচ্ছা নির্মল, তুমি কেন এত টেনশন করছো? আমি কিভাবে বলবো রাধারানীকে বা ফড়িংকে, কিভাবে বললে ওদের খারাপ লাগবে না, ওটা সিন ক্রিয়েট করবে না, সেটা তো আমি বুঝে নেব। তুই প্লিজ অযথা এত টেনশন করো না, ওকে? আরে আমি কি এমনি এমনি টেনশন করছি? দুদিন আগে যা ব্যবহার পেয়েছি, তাছে বরং যদি রাধা ডাক্তারের কাছে থাকতো, ওকে অন্য কোনো একটা সিচুয়েশন হতো, ওকে ডেকে বোঝানো যেত। কিন্তু এখন ফড়িংয়ের সামনে এই টাকা পয়সার কথা বললে যদি ওর কানে যায় তখন কি আর করা যাবে বলো? কালকেই তো মানু আমাকে বললো যে ফড়িংয়ের পায়ের অবস্থা ঠিক না হওয়া অব্দি রাধারানী থাকবে ফড়িংয়ের সাথে ও বাড়িতে। আর সত্যিই তো তাই, ফড়িং যদি ঠিক করে হাঁটতে না পারে, ও সবসময়ের জন্য দেখাশোনা কে করবে বলো তো, রাধারানী ছাড়া? সেটাই। এটা ভালো কথা যে মেয়ের শ্বশুর বাড়িতে থাকছে, অ্যাটলিস্ট মাথার উপর একটা আশ্রয় তো আছে। নাহলে এর আগে এক ভবঘুরের মতন কখনো এখানে কখনো সেখানে ঘুরে বেড়াচ্ছিল। দরদ একেবারে উতলে পড়ছে। এই দরদ আর বেশি দিন থাকবে না তোমার। তোমার এই ফিক্সড ডিপোজিটটাই হলো আমার অস্ত্র নির্মল। তোমার রাধারানী এতেই ঘায়েল হবে। ওই মহিলাকে আমি এমন ভাবে লোভী প্রমাণ করব, তুমি ভাবতেও পারছো না। প্রমাণ করে দেখবো যে রাধা ইচ্ছে করে সবার সামনে তোমাকে খারাপ কথা বলছে আর পেছনে তোমার থেকেই টাকা নিচ্ছে। মামের মধ্যে কেমন অশান্তি লাগায় শুধু তুমি দেখতে থাকো, জাস্ট দেখতে থাকো। আচ্ছা বাবু, বাবে আপু যদি দেশে আসবে না, ওকে আসতে বলোনি? আচ্ছা ও এখন গেছে ওখানে একটা পড়াশোনা করতে, ওকে সেই কোর্সটা কমপ্লিট করতে দাও।
বারবার করে ডিস্টার্ব করলে ও ওখানে অনেক কষ্টে মন বসিয়েছে, আবারও ডিস্টার্বড হয়ে যাবে। আমি চাইছি না নির্মল। আরে পুপু, সে তো অনেক বছরের কোর্স, এতগুলো বছরের মেয়েটা একবারও আসবে না বাড়িতে? না, আমার মনে হয় না। বাবিয়াকে এখন এখানে কোনোভাবেই আনা যাবে না, নইলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। কৌশলের সাথে সাগরের বিয়েও দিতে পারবো না, আর বাবিয়াকে দেখলেই সাগরের মতোই নিভে যাওয়া আগুনটা আবার চলে উঠবে। না, আমি বাবিয়া আর সাগরকে কখনো এক হতে দেব না। যে বাড়ির এক বউ ফড়িং, সেই বাড়িতে আমি কোনোদিন আমার মেয়েকে বউ হয়ে যেতে দেব না। আচ্ছা মা, এবার আমরা বেরোই। হ্যাঁ হ্যাঁ বেরো। এই রাধা, তুমি কি ওদের সঙ্গে যাচ্ছ? না, আমাকে তো ফড়িং বারণ করলো যেতে। আমি যাই, ওদের গাড়ি অবধি তুলে দিয়ে আসি। সাবধানে সাবধানে। আচ্ছা, আস্তে আস্তে। ওই তো ওরা এসে গেছে দিদিভাই। দাদামণি এসো, আরে বৌদি এসো। আসুন নির্মলদা, আসুন। পুপু এসো। এসো না দাদামণি, বসো। বাবু, তুই কি ফড়িংকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিস? কাকে দেখাচ্ছিস বাবু? ওই মানু বলছিল ডক্টর সুব্রত সেনকে, তাকে দেখাচ্ছিস? হ্যাঁ পুপু, আমি ডক্টর আঙ্কেলই ওনাকে রেফার করেছে। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। খুব ভালো ডক্টর কিন্তু বাবু, খুব ভালো করেছিস ওকে দেখিয়ে। নির্মলদা, শুনলাম পরশুদিন আপনি এসেছিলেন। আমি একটু বেরিয়েছিলাম তো, তাই আপনার সঙ্গে দেখা হয়নি। এ কি রে, এই বাবু তো এখনো ফড়িংকে নিয়ে যাসনি? আরে লেট হয়ে যাবে তো। তোমরা কখন এলে? এত সব প্যাকেট ট্যাকেট এগুলো কি মামি? কি আছে? হ্যাঁ, আমিও তো সেটাই জিজ্ঞেস করবো ভাবছিলাম। শপিং করতে গেছিলে বুঝি কোথাও? এত কিছু, বাপরে বাপ। ওই আর কি, প্রতি বছর এবাড়ির সবার জন্য যেরকম পুজোর কেনাকাটি করি সেই রকমই করতে গিয়েছিলাম। বাবু, রাধা, বলছি তোরা বেরিয়ে পড় না, আমি বরং তোদের তিনজনেরটা সুচিত্রাদির হাতে দিয়ে চলে যাব। তোরা যা, বেরিয়ে পড়, দেরি করিস না, যা। আসলে মাঝখানে এই বাড়ির সাথে সম্পর্কটা যেরকম হয়ে গেল না, আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এই বাড়িতে আর পা রাখতে পারবো কিনা কোনোদিন। পুজোয় প্রতি বছর এ বাড়িতে কাটাই, এবার আসতে পারবো কিনা আমি সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু সুচিত্রাদি, বিশ্বাস করো, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তোমাদের সবার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে আমি থাকতে পারবো না সুচিত্রাদি। আর আমি থাকতে চাইও না। তাই আমি নির্মলকে বললাম, চলো না নির্মল, প্রতি বছর আমরা যেরকম হই হুল্লোড় করে এবারই সবার জন্য জামা কাপড় কিনে আনি, এবারও যাই। আমি দেখতে চাইছিলাম যে আমি তোমার সামনে, দাদার সামনে এসে দাঁড়ালে তোমরা আমাদেরকে তাড়িয়ে দাও কিনা। একটা ঝড় আমাদের সাথে এবারই সবার সম্পর্ক ছেদ করে দিতে পারে কিনা আমি দেখতে চাইছিলাম সুচিত্রা।